বেশি কথা কবি না, মার খাবি হারামজাদি। নিজের ভাইয়ের সাথে শত্রুমিগিরি করিস। হামেশালি প্লাবনের গালে চর বসিয়ে দিলেন। পুনরায় দাঁত চিবিয়ে বললেন, হারামজাদা জমিদারের লগে লাগতে চাস? পরিবার সহ মরতে হইবি। ইখওয়ান জমিদারকে এখনো চিনিস নাই। ঘাড়ে তোর মাথা রাখবে না যদি তোর এই পাগলামির কথা জানতে পারে। পানির কলস নিয়ে এসে উঠানে রাখলো রাহেলা বানু। এখানে কি নিয়ে কথা হচ্ছে বুঝতে না পেরে হামেশের দিকে দৃষ্টি রেখে পড়ল। কি হয়েছে, এমন কইরা ফুসতাছেন কেন? নিমো হারামের বাচ্চা, সব চাই না শুই নাই নীলিমারে বিয়া করতে যাচ্ছি। রাহেলা বানু প্লাবনের দিকে রাগি চোখে তাকায়। ইখওয়ান জমিদার চিনস? আসল জায়গায় লাথি দিয়া কবরে ফাটাইব, তখন বিয়া করার শখ মিটব। প্লাবন মাথা নামিয়ে নিল। হামেশ আলী রাহেলার কথার প্রত্যুত্তর দিল, সেটাই ওরে তখন থাইকা বুঝাইয়া কইতাছি। অন্য কোনো পোলা হইলে ব্যাপারটা ইকরাম সাহেবকে বুঝাইয়া বলা যাইত। সেখানে ওনারই ছোট ভাই, আর তাছাড়া উনিই বাঁচেন কিনা ঠিক নাই। পাল চমকে উঠে বলল, কেন আব্বা, কি হইছে ওনার? রাহেলা বানু বলে উঠল, গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছে, এখনো হাসপাতালে ভর্তি, হুঁশ ফিরে নাই। ওর জায়গায় ওইখান জমিদার হলে মন্দ হতো না, ছালার পুত। প্লাবনের কথায় পারুল মুখ বাঁকিয়ে বিড়বিড় করছে আর সামনে পা বাড়াচ্ছে। ইকরাম সাহেব হুঁশে থাকলে ইখওয়ান আর তোর 12টা বাজাইতো। তাহলে এই ব্যাপার, নীলিমা বুড়ে খবরটা দেহন লাগবো। এই তুই এই সন্ধ্যায় কই যাস? রাহেলার কথায় পারুল পিছনে তাকিয়ে পড়ল। মুই যাইম আর আসিম। রান্ধন কে করব? হারামজাদি একা একা পারবো আমি? কয়জন লাগে তোর? আর একটা বিয়ে করা লাগবো নাকি কও? আনতাছি কইয়া। পারুল ফিক করে হেসে সামনে পা বাড়ালো। রাহেলা বানু মুখ বাঁকিয়ে রান্নাঘরে গেল। হামেশ আলী প্লাবনকে এক পলক দেখে ঘরের মধ্যে গেল। প্লাবন হামেশের যাওয়ার পানে তাকে বিশ্রী গালি দিয়ে উঠে দাঁড়িয়ে বাইরে গেল। নীলিমা পারুলের মুখে ইকরাম আহত হওয়ার কথা শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে দিয়ে পারুলের উদ্দেশ্যে বলে, ইকরাইন সেই সুযোগটা কাজে লাগিয়েছিলেন পারুল। আমার ভাইকে ব্যবহার করেছে। আমি আর নতুন করে কিছু ভাবতে চাই না। আমার ভাই ফিরে আসুক, এটাই চাওয়া। আমার ভাই না ফিরলে সংসারটা শেষ হয়ে যাবে। সংসারের মানুষগুলো জমিদারের অত্যাচারে মরেই যাবে। নিজের কথা ভাববি না নীলিমাবু? ফিচেল হাসে নীলিমা। আর নিজের কথা, আমি ভালো আছি পারুল, আর আশা করি ভালো থাকবো। ইকরাম সাহেব দেখিস খুব কষ্ট পাইবে। নীলিমা চোখ বন্ধ করে নিল। পারুল অসহায় চোখে তাকিয়ে রইল। আপা, জমিদার মহল থেকে লোক আসছে তোকে দেখতে। নীলিমা চোখ মুছে মুবিনের দিকে তাকায়। ভেতরে নিয়ে আয়। মুবিন চলে যেতেই পুনরায় নীলিমা ডাকে, কিছু বলবো আপা? তুই শুদ্ধ ভাষাতেই কথা বলবি, শুনতে ভালো লাগে। তোর সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে ভালো লাগে না বুবু, কেমন ফর ফর লাগে। মুবিন ফুপিয়ে ওঠে। নীলিমা নেমে এসে হাঁটু গেড়ে বসে মুবিনকে জড়িয়ে ধরে। মুবিন আস্কারা পেয়ে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকলো। নীলিমা কাছে আর মুবিনের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। পারুল চোখে পানি নিয়ে মুচকি হেসে ভাই বোনের ভালোবাসা দেখছে। সকালে তুমুল বৃষ্টি হয়ে গেল। তীব্র বাতাসে আশেপাশে সব গাছপালা উপড়ে পড়ে আছে। মৃদু মৃদু হাওয়ায় রয়েই গেছে। মাঝে মধ্যে আচমকা বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গর্জন ভেসে আসছে। এমন দিনে বাঙালি ঘুম কাতুরে বেশি হয়। বাইরে লোক সমাগম নেই বললেই চলে। গতকাল বিকালে লতিফ মুবিনকে দিয়ে পারুলকে খবর পাঠিয়ে দেয় যেন আজ যে করেই হোক দেখা করে। চিপচিপে বৃষ্টির মধ্যে ভেজা ঘাসের উপর ঝাপড়ি মাথায় দিয়ে জঙ্গল ঘেরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পারুল। লতিফ এখনও আসেনি। পারুল লতিফকে গালি দিচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। সেই মুহূর্তে লতিফ ছাতা মাথায় এগিয়ে আসে। পারুল খুব অবাক হয়ে দেখছে লতিফকে। সামনে এসে দাঁত কেলিয়ে দাঁড়ায় লতিফ। ওমা, তোমরা ছাতাটা পাইলেন কই? লতিফ আমতা আমতা করে বলল, তোরে কইলাম বন্দরের কাজ পাইছি, তুই তো বিশ্বাসই করিস না। দেখ, কাজের টাকা ছাতা কিনছি। পারুল চোখ বুলিয়ে বলল, মেলা সুন্দর, মোরে একটা কিনা দিবেন? শুধু ছাতা কেন, মেলা কিছু কিনা দেবো, চল পলায়া যাই। পারুল চিন্তিত হয়ে বলল, মুই তো রাজি লতিফ ভাই। লতিফের মুখে হাসি ফুটে ওঠে।
কিন্তু লতিফ ভাই, সামনে নীলিমাবুর বিয়া, না খাইয়া যাইম বু খুব মন খারাপ করবে, তাছাড়া একলা হইয়া যাবে বুবু। লতিফ কিঞ্চিত রেগে গেল, মুখে আধার নামিয়ে বলল, মোরা পরশু পালাই যাব, কাল তো নীলিমাবুর বিয়া, কাল রাতটা ধৈর্য ধরেন লতিফ ভাই। লতিফ এবার রেগেই গেল। তুই আজকে পলাবি মোর সাথে পারুল, যদি না যাস তোরে থাপড়াতে থাপড়াতে নিয়ে যাবো। কি কইলি? থাপড়াবি তুই মোরে? আবার রাগও হচ্ছিস মোর সাথে? আইস পর্যন্ত মোর বাপ ভাই মারাত্মক দূরে কওয়ার সাহস পাই নাই, আর তুই 2 দিনের নাগর হইয়া এত বড় কথা কইলি? পারুলের আচমকা রেগে যাওয়ায় লতিফ বোকা বনে যায়। জিহ্বা দিয়ে দাঁত কেটে বলে, না পারো, মোর মায়াবতী, মই তো এমনি এমনি। হইছে, থাম, তোর সাথে আর কথা নাই, পালাইয়া যাওয়া তো দূরে। পারুল হনহনিয়ে চলে যাচ্ছে। লতিফ পারু বলে পিছনে যেতেই পারুল অগ্নিমূর্তি হয়ে তাকিয়েছে। তর্জনী আঙুলের সামনে তুলে বলে, লতিফ ভাই, খবরদার কইতাছি, মোর পেছনে আসবি না, এমন জায়গায় লাথি দিম 7 দিন সমাজে মুখ দেখা তো দূরে হাঁটতেই পারবি না। আসবি না মোর পিছে, কইয়া দিলাম। রাগ মারাও মোর সাথে না। সামনে ফিরে হনহনিয়ে চলে যায় পারুল। বোকার মতো তাকিয়ে রইল লতিফ। জঙ্গল থেকে বেরিয়ে এসে বাড়ি যাওয়ার পথে পা রাখল পারুল। সামনে কয়েক কদম যেতে পিছন থেকে কেউ ডাকলো, এই মেয়ে দাঁড়াও, এই মেয়ে। দৌড়ে এসে সামনে এসে হাঁপাচ্ছে। ও তুমি পারুল? তোমরা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হন নাই কেন? নিয়েছিলাম পারুল, বাতাসে উল্টে গেছে তাই ফেলে দিয়ে আসছি। তুমি বৃষ্টিতে এদিকে কি করো একা একা? গুনতে আইছিলাম পথের মানুষ রে। ইন্টারেস্টিং, তা কতজন পেয়েছো? ধলা বিলাই কোথায়? বিড়বিড় করে বলল পারুল। কিছু বললে? না তো, তোমরা এই পথে কেন? ইখওয়ানকে খুব দরকার, কোথাও খুঁজে পাচ্ছি না, তাই নীলিমাদের বাসায় যাচ্ছি, হয়তো ওখানে আছে। যাবে আমার সাথে? না, বাড়ি ফিরতে হইব, মেলাক্ষণ হইল বের হইছি, আম্মা বকবে। ও, তোমার কথা বলার ধরন খুবই ভালো লাগে আমার। চাপা কম মার ধলা বিলাই। বলা শেষে জিভ কেটে দাঁড়িয়ে পড়ে পারুল। রানা উচ্চ শব্দে হেসে ওঠে, হাসি থামিয়ে বলে, আমার মা সবসময় বলে এই কথা, কাজিনরা তো ধলা বিলাই বলে ডাকে। কাজিনরা কে, বউ নাকি? এটা আবার নাম হইল? মৃদু হেসে ওঠে রানা। কাজিন মানে চাচাতো ভাই বোন, আর আমি অবিবাহিত, বুঝলে? পারুল হাঁটতে হাঁটতে বলল, খুব বুঝছি, এই জন্য মাইয়া মাইসের পিছন পিছন ঘুরেন, মোর পিছে ঘুরে লাভ নাই। ঠোঁট টিপে পারুলের অগোচরে হাসলো রানা। পারুল তার মতো বক বক করেই যাচ্ছে। বেচারা রানা ঠোঁট টিপে হাসছে আর পায়ে পা মিলিয়ে হাঁটছে। নীলকুঞ্জ মহলের 2য় তলা সিঁড়ির বাম দিকে 2 নম্বর কক্ষের ভিতরে ঢুকলো রোকমান। এমন আবহাওয়া মন তার রোমাঞ্চকর হয়ে আছে নারীর সান্নিধ্যে পেতে। অন্ধকার রুমে কোনো জানালা নেই। রোকমান বাতি জ্বালিয়ে দিল। হাঁটু গেড়ে বসে আছে এক মেয়ে, কাজের লোক। রাবেয়াকে দিয়ে পরিপাটি করে নিয়েছে রোকমান। বাতির আলোয় মেয়েটি মাথা তুলে রোকমানের দিকে তাকালো। চোখে নিচে কালসিটে হয়ে আছে, উস্কো হয়ে আছে চিকন 2 ঠোঁট, গলায় হাতে পায়ে হাজারো মারের দাগ। রোকমান দাঁত গেলিয়ে এগিয়ে গেল। মেয়েটি উঠে দাঁড়ায়। রোকমান সামনে আসতেই আচমকা মেয়েটি রোকমানের মুখে থুতু দেয়। রোকমান কিঞ্চিত রেগে গিয়ে চুলের মুঠি ধরে আঁচল দিয়ে থুতু মুছে নেয়। মাগি ইখওয়ানকে থুতু দেওয়ার তোর এভাবে শাস্তি দিচ্ছে, তোর তবুও শিক্ষা হচ্ছে না? তোর জেদ আছে বলতে হবে, না হলে এত বছর কিভাবে সহ্য করে আছিস মাগি কোথাকার? তোদের ধ্বংস না দেখে মরবো না জমিদারের বাচ্চা। রোকমান থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দেয় মেয়েটিকে। আঁচল টেনে নিয়ে শাড়ি খুলে দিয়ে দূরে ফেলে দিল। কি রে, কি করছিস? রোকমান পিছনে তাকায়, দাঁত কেলিয়ে এগিয়ে আসলো। আসো আসো, কোথায় ছিলে? অনেকক্ষণ খুঁজলাম। মহলের বাইরে ছিলাম রোকমান। তুমি যাবে নাকি আমি আগে যাব? লোকটি মেয়েটির দিকে তাকালো। ইখওয়ান ওই মেয়ের কথা বলছিল? খুব তেজ আছে শালির। মেয়েটি রাগান্বিত চোখে তাকায় রোকমানের দিকে। দেখছো না কি রাগ? বলেই শব্দ করে হাসে রোকমান। লোকটি মুখে হাত বুলিয়ে সামনে এগিয়ে গেল। হাত মুখ বেঁধে দিব। কি যে বলো রোকমান, মুডটা নষ্ট করিও না তো। হাত মুখ বাঁধলে মজা হবে নাকি?
আমি বাইরে অপেক্ষা করছি, দরজা লাগিয়ে দাও। শয়তানি হাসি দিয়ে দরজা লাগিয়ে মেয়েটির দিকে এগিয়ে আসে লোকটি। শার্টের বোতাম খুলতে লাগলো। মেয়েটি ঘৃণা চোখ নিচে নামিয়ে নিল। লোকটি মেয়েটির এহেন কাণ্ডে আরও রেগে গেল। পৈশাচিক হাসি দিয়ে সামনে এগিয়ে গেল। সকাল থেকে নীলিমাদের বাড়িতে বিয়ের ধুম লেগেছে। যদিও সবার মন খারাপ, আসমানি বেগম অসুস্থ হয়। বেলা গড়িয়ে দুপুর হয়ে এসছে। এমদাদুল ও চাঁদ মিয়া সহ গ্রামের কয়েকজন লোক এদিকে সামলে নিচ্ছে। নজিরা ও চাঁদনিকে আশেপাশে বাড়ির বউরা সাহায্য করছে। মুবিন ছোট ছেলে মেয়েদের সাথে হই হুল্লোড় করছে। নীলিমা লাল শাড়ি পরে আনমনে বাইরের পুকুরে তাকিয়ে আছে। আর সকাল থেকে পারুলে একবারও আসেনি। নীলিমার এই নিয়ে মন খারাপ। বাইরে শোরগোল শোনা যাচ্ছে। নীলিমা তবুও বের হলো না। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। নীলিমা ইকরামের কথা ভাবতে লাগলো। আপনাকে দেখার জন্য মন আকুল হয়ে আছে ইকরাম সাহেব। আসবেন তো আজ, নাকি হসপিটালের বিছানায় এখনো শুয়ে আমার বিয়ের দিন গুনছেন? বিয়ে হলেই জ্ঞান ফিরবে নিশ্চয়ই। আপনি ইচ্ছে করে ঘুমিয়ে আছেন, তাই না ইকরাম সাহেব? এখন তো লুকিয়ে আছেন। আপনার সামনে যখন আপনার ভাইয়ের সাথে সংসার করব, তখন কি করবেন? কোথায় লুকোবেন? তার চেয়ে মরে যেতেন। আপনার মতো কাপুরুষের মরাই উচিত। আপনি গ্রামে থাকলে আজ এই দিন আসতো না। জমিদার ইকরাম শরীফ, দয়া করে ফিরে আসুন। আমি আর পারছি না। কেঁদে ওঠে নীলিমা। চোখ বন্ধ করে কাঁদতে থাকে। নীলিমা, আমার মন। চমকে পিছনে থাকায় থমকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে দৌড়ে গিয়ে জাপটে ধরে। ভাইজান, কেমন আছেন আপনি? মাথা তুলে মহিদুলের মুখে হাত রাখে। এ কি হয়েছে আপনার? শুকিয়ে গেছেন, কেমন কালো হয়ে গেছেন। খুব কষ্ট হয়েছে, তাই না ভাইজান? মহিদুল নীলিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীলিমার চোখ বন্ধ করে অঝরে কাঁদতে থাকলো। আমাকে মাফ করে দিস বোন, তোর এই অভাগা ভাই তোকে আগলে রাখতে পারলাম না। এমন করে বলবেন না ভাইজান, আমি আপনার জন্য সব করতে পারি। আব্বা মারার পরপরই তোকে দূরে সরিয়ে দিয়েছি। কি অপরাধ ছেলে আমি, না পারলাম বাবার মতো তোকে আগলে রাখতে, না ভাইয়ের মতো। নীলিমা মহিদুলের মুখ আঙ্গুল রাখে কাঁদতে কাঁদতে বলল, চুপ করে থাকুন ভাইজান। এসব বলে আর দুঃখ বাড়াবেন না। ছোট বোনের বিয়েতে খুশি মনে নিজ হাতে কাজ করুন, ভালো লাগবে ভাইজান। মহিদুল বোনকে বুকে জড়িয়ে নিলেন। মাথায় চুমু খেয়ে চোখের পানি ফেলতে লাগলেন। নীলিমাও ভাইয়ের বুকে ফুপিয়ে কাঁদতে থাকলো। বরবেশে মহল থেকে বের হলো ইখওয়ান শরীফ। মনিকা ও রামেলা চৌধুরী আগেই গিয়েছেন। ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন সাহামুদ ও সাহাবুদ্দিন শরীফ। জিপে আছেন রোকমান, রাজীব ও ইখওয়ান। রোকমান যতই গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে ততই মানুষের কোলাহল বাড়ছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই প্রথম গ্রামে জমিদারের পুত্র বিয়ে করছেন বলে কথা। যদিও তেমন চমকালো আয়োজন করা হয়নি, তবু বাঙালি বলে কথা। বরবেশে জমিদার পুত্রকে দেখতেই হবে। কিছু দূর যাওয়ার পর সামনে তারা আরও মানুষের কোলাহল পেল না। ইখওয়ান হাঁপ ছেড়ে বাঁচল। তপ্ত শ্বাস ফেলে দিয়ে রাজীবের দিকে দৃষ্টি রাখল। গরম পানি খেতে হবে রাজীব সাহেব। এই গরমে গরম পানি খাবেন? গলায় সমস্যা হয়েছে নাকি? রোকমান ফিক করে হাসল। ইখওয়ান বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে বলল, এই গরম ওই গরম পানি নয়। রাজীব বোকার মতো তাকিয়ে রইল। ইখওয়ান রোকমানের দিকে তাকিয়ে পড়ল, এনেছিস? কোথায় রেখেছিস? গাড়িতে আছে ইরফান, কিন্তু খাবি কোথায়? হাসিমের বাড়ির সামনে দাঁড় করাস। ওর বউরে থাকতে বলছি। ওর কাছে রেখে যাব, পরে এসে খেয়ে নেব। ঠিক আছে। রাজীব বুঝতে পেরে দাঁত কেলিয়ে হেসে পড়ল, সাহেব আমাকেও একটু দিয়েন। ইখওয়ান ভ্রু কুঁচকে তাকায়। রাজীব হাসি বন্ধ করে অপরাধীর ন্যায় পড়ল, ভুল হয়েছে সাহেব। রানা ভাই কোথায় রে? রোকমান ভাই তো বন্ধ হয়ে গেছে। ইখওয়ান ভাইজান আছে সে বিকালে। ইখওয়ান বিরক্ত হয়ে একা একা বিড়বিড় করতে লাগলো, কারণ ঘরে রানা এত কিছু করেও মুলারে আটকে রাখতে পারলাম না। ঠিক আমাকে ফাঁকি দিয়ে গেল হসপিটালে। যেই ইকরাম ভাইজান ওনার বউয়ের টানে ছুটে গেছেন। যত সব ঝামেলা বিয়েটা সুস্থ হয়ে শেষ হলে হয়। কি হয়েছে বলতো ইকরাম? ইখওয়ানের বিয়ের কথা শোনা থেকেই মনমরা হয়ে আসিস। ইকরাম দীর্ঘশ্বাস ছাড়ল। ঘোড়ার গাড়ির বাহককে তাড়াতাড়ি চলতে বলে চোখ বন্ধ করে মাথা হেলিয়ে দিল। ইকরাম তোমার অনুপস্থিতিতে এখন আর বিয়ে করছে জন্য মন খারাপ করে আছো। আরিফার কথায় ইকরাম চোখ মেলে তাকায়। ডাক্তার আমার সাথে এমন করলো কেন বলতে পারেন? চিন্তা করিও না ইকরাম,
রানা তো ওনাকে পুলিশে দিয়েছে, সবটা জানা যাবে আশা করি। হ্যাঁ ইকরাম, আমি আজও না গেলে আর কতদিন যে এভাবে রাখতো তোকে আল্লাহই জানে। ধন্যবাদ রানা, তবে আরও আগে আসলে আমার জন্য ভালো হতো, আর নীলিমাকেও পেতাম। শেষ কথাটি মনে মনে বলল ইকরাম শরীফ। ইখওয়ান কি বুঝতে পেরেছিল আমি নীলিমাকে ভালোবাসি? দাদা কেমনে জানবে? জানলে তো আর আমার থেকে কেড়ে নিতে পারতো না। কিন্তু নীলিমা রাজি হলো কেন? বাড়ির লোকদের চাপে, নাকি অন্য কারণ আছে? মাথা কাজ করছে না, কাকে রেখে কাকে দোষ দিব? আমারই দোষ হয়তো, আমি তো ইচ্ছে করে দুর্ঘটনায় আহত হইনি। তাহলে তাহলে কি নিয়তি? হ্যাঁ নিয়তি। এই নিয়তির কাছেই মানুষ বারবার হেরে যায়। আমি ওই নিয়তির কাছেই হেরে গেলাম শেষে। খেলার মধ্যে শেষ মুহূর্তে যেমন বিজয়ের আলো দেখতে পেয়েও বিপক্ষের কাছে হেরে যায়, আমিও তেমনি নিয়তির কাছে হেরে গেলাম। নীলিমা, তোমাকে এক নজর দেখার জন্য মনটা বড়ই উতলা হয়ে আছে। কি ভাবছিস ইকরাম? মূষয় ইকরামের তপ্ত শ্বাস ফেলে বলল, কিছু না রানা, বাহুককে বিয়ের বাড়ি যেতে বল। কিন্তু ইকরাম। আরিফাকে হাত দিয়ে থামিয়ে দিল ইকরাম। গাড়ি বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো। রাত 8টার কাছাকাছি। নীলিমার পাশে মনিকা ও রামিলা চৌধুরী বসে আছেন। পাশে আরও অনেকে রয়েছে। মনিকা মনে মনে নীলিমার সৌন্দর্য নিয়ে হিংসা করছে। রমিলা মনে মনে রোকমানের জন্য এমন মেয়ে চাইছেন আল্লাহর কাছে, যেন ছেলে তার একটু শুধরে যায়। পরক্ষণেই আবার মনিকার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলেন। মনিকাও তো কম সুন্দরী না। কই রোহিত শরীফ তো বউয়ের আঁচলে আটকে থাকতে পারল না। মোহিত, হাশেম আলী চাচাও আসলো না, না আসলো ওদের বাড়ির কেউ? ইমদাদুলের কথায় মহিদুল মাথা তুলে তাকায়। কি বলেন? পারুলকে যে আশা দেখলাম। ওই মাইয়া তো সেই দুপুরের পর আইছিল, পরে আসবে বলল, চলে গেছে। তুই একটু যা, হাশেম চাচা বুঝি গুসা করছে, চল হাতে ধইরা মাপ চেয়ে নিয়ে আয়। মোহিত কিছুক্ষণ ভাবল। সেদিন হামিশ আলীর সাথেও মোহিত খারাপ ব্যবহার করেছিল, তাই মাপ চাইতে দ্বিধা করল না। হাজার হলেও এখনো আব্বা নেই, বিপদে উনারাই তো কাজে লাগে। ঠিক আছে চলেন। মোহিত ও ইমদাদুলের সামনে পা বাড়ায় যাওয়ার জন্য পিছন থেকে শাহমুন ডেকে ওঠেন। কোথায় যাচ্ছ মোহিত? বিয়ে পড়ানো শুরু করি, তুমি তো মত দিলে। আপনি একটু বসুন, আমি হাসিম চাচাকে নিয়ে আসি। কেন, কোনো সমস্যা হয়েছে মোহিত? একটু মন মালিন্য হয়েছে, সময় লাগবে না। আপনি ইখওয়ানকে বারান্দায় বসিয়ে দিন, আমরা আসি। ঠিক সেই মুহূর্তে শাহাবুদ্দিন শাহমুতের কানে ফিসফিস করে কিছু বললেন। মোহিত ব্রু কুচকে জিজ্ঞেস করল, কোনো সমস্যা জমিদার সাহেব? শাহমুদ কিঞ্চিত রেগে গেলেন। মোহিতের দিকে তাকিয়ে বলল, না মোহিত, আমিও যাচ্ছি, সাথে চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, আপনি গেলে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হইব। ইমদাদুল দাঁত কেলিয়ে কথাটি বলে হাত দিয়ে সামনে যেতে যেতে বললেন জমিদারকে। মোহিত জহির চোখে দেখছে জমিদারকে। জমিদার আমতা আমতা করে বলল, মিসে সন্দেহ করিও না মোহিত, সব ঠিক আছে। ঠিক আছে, আমি নীলিমাকে নিয়ে আসতে বলছি, আপনি ইখওয়ানকে নিয়ে আসুন। এখন ঘরে আছে তো? শাহাবুদ্দিন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আছে, তোমরা যাও, আমি ওদের দুজনে একসাথে বসার ব্যবস্থা করছি। ঠিক আছে। মোহিত তার বোন নাজিরাকে নীলিমাকে বের করতে বলে হামেশ আলীর বাড়িতে গেলেন। হাসেম চাচা বাড়িতে আছেন? হাসেম চাচা। পারুলকে ডাকতো মোহিত, এই রাতে আবার কই যাইব? ইমদাদুলের কথায় পুনরায় ডাকতে শুরু করলো মোহিত। পারুল, পারুল, বাড়িতে কি কেউ নাই? দুপা সামনে এগিয়ে গেল মোহিত। কি আশ্চর্য, এত রাতে এরা গেল কই? চলো মোহিত, বাসায় তো কেউ নেই, সময় নষ্ট করার প্রয়োজন নেই, রাত হয়েছে অনেক। জমিদারের কথার প্রত্যুত্তরে ইমদাদুল বললেন, হ মোহিত চল, কইতে তো পারবো না, ডাকতে আসি নাই। মোহিত তাদের কথায় পিছন ফিরে এক পা যেতেই কারোর গোগানির শব্দে থেমে যায়। শব্দের উৎস সন্ধানে মহিদুল কান খাড়া করল। থামলে কেন মোহিত, আসো। মোহিত হাত উঠিয়ে জমিদারকে থামিয়ে দিল। পিছন ফিরে পারুলের ঘরের দিকে ধীর পায়ে এগোতে থাকল। মহিদুল দরজা ধাক্কা দিতেই পারুলকে কারোর সাথে আপত্তিকর অবস্থায় দেখে বজ্রপাতের ন্যায় চমকে উঠল। চোখ বন্ধ করে কারোর নাম ধরে চেঁচিয়ে উঠল। মহিদের মুখে পরিচিত নাম শুনে জমিদার ভরকে গিয়ে সামনে দৌড়ে গেল। পিছনে দৌড়ে এলো ইমদাদুল। পারুলের হাত মুখ বাঁধা,
চোখ বেয়ে অজস্র পানি পড়িয়ে পড়ছে। ইখওয়ান মহিদের বাজখাই কণ্ঠ পেয়ে উঠে কাপড় ঠিক করে নিল। মহিদ পারুলের দিকে না তাকাতেই পড়ে থাকা কাপড় তুলে পারুলের গায়ে ছুঁড়ে দিল। ইখওয়ানের পাঞ্জাবি ধরে মহিদুল জমিদারের পায়ের নিচে ফেলে দিল। আপনার এমন সুপুত্রের হাতে আমার ফুলের মতো বোনকে আর দিচ্ছি না জমিদার সাহেব। ইখওয়ান দাঁত কেলিয়ে হেসে উঠে ঢুলে ঢুলে পড়ল। বিয়ের আগে একটু মাস্তি করছিলাম, দিলে তো 12টা বাজিয়ে সম্বন্ধে মশাই। জমিদার ইখওয়ানকে ধরে পড়ল। নেশা অবস্থায় একটু একটু ভুল হয় মোহিত, ভুলে যাও এসব, মনে করো কিছুই হয়নি। মহিদুল ফিচেল হাসে। যে নেশা অবস্থায় পরনারীর প্রতি ঝুঁকে থাকে সে সজ্ঞানে কি করবে তা আমার জানা হয়ে গেছে। মোহিত চুপ করো, আমি কথা দিচ্ছি ইখওয়ান আর এসব করবে না। বাবা, আমার বিয়ে হবে না, আমার বউ কোথায়? শাহমুদ কিঞ্চিত রেগে গিয়ে ছেলেকে বললেন, এতই যদি বউয়ের শখ, বিয়ে আসার থেকে উঠে অন্য নারীর কাছে আসলি কেন হারামজাদা? ইখওয়ান ঢুলে ঢুলে হাত দিয়ে ইশারা করে বলল, বিয়ের আগে একটু মাস্তি করতে এসেছিলাম বাবা, তাহলে তো বিয়েটাকে বিয়ে মনে হবে। চুপ কর হারামজাদা। মোহিত বাবা, দয়া করে বিয়ে ভেঙে দিও না, আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বিয়ে তো ভাঙছি না জমিদার সাহেব। শান্ত স্বরে কথাটি বলল মহিদুল। জমিদারের মুখে তৎক্ষণাৎ হাসি ফুটে। এমদাদুলের কিছু বলতে যাবেই মহিত তাতে হাত উঠিয়ে থামিয়ে দেয়। ইখওয়ানের সাথে পারুলের বিয়ে হবে। সহসাই গর্জে উঠলেন জমিদার শাহমুদ। মাথা খারাপ হয়েছে তোমার মোহিত? একটা চাষার মেয়ে হবে জমিদার পুত্রের বউ, জমিদার মহলের বউ। চাষার মেয়ের কাছে যদি শুইতে পারে, চাষার মেয়ের সাথে সংসারই করতে পারবে না। জেনে শুনে একটা মেয়ের তো জীবন নষ্ট হতে দিতে পারি না আমি। পুনরায় জমিদার গর্জে উঠল। তাই বলে চাষার মেয়ে অসম্ভব মোহিত। এসব মেয়েদের জমিদারের এক রাতের জন্যই যথেষ্ট, বউ করে সংসার করার জন্য নয়। মহিদুল ঠোঁট এলিয়ে হাসে। এই তো আপনাদের আসল চরিত্র বের হয়ে আসছে। গ্রামের লোকজনের সামনে এসব কথা বলতে পারবেন তো জমিদার সাহেব? পরক্ষণই জমিদার চুপসে যায়। কি বলবে কি করবে কোনো হদিশ পাচ্ছে না। সে সময় বাইরে থেকে আসে রাহেলা বানু, হাতে তার লাল শাড়ি, মুখে খুশির আমেজ। বারান্দায় এনাদের দেখে নিমেষেই খুশি উধাও হয়ে যা। এমদাদুল কিঞ্চিত রেগে সামনে এগিয়ে আসে। এই মেয়ে থুকু, এই মহিলা এত রাতে ঘরের যুবতী মায়ের রাখা কই গেলেন? হ্যাঁ, রাহেলা সবার মুখ চাচাই করছে। এমদাদুল খেঁকিয়ে উঠে পড়ল, ঘরে যান, দেখেন পারুল কেমন আছে। রাহেলা বানু ধীর পায়ে এগোতে থাকলো। দরজার সামনে এসে মহিদের দিকে তাকায়, একবার ইখওয়ানের দিকে তাকায়। ইখওয়ান ক্যাবলা মার্কা হাসি দেয়। পরক্ষণেই জমিদারের দিকে তাকিয়ে ভিতরে তাকাতেই আটকে উঠল রাহেলা। ও পারুল, কি হয়েছে তোর? ইখওয়ান ন্যাকামো স্বরে বলল, আব্বাজান চলুন, আমি বিয়ে করব, দেরি হয়ে যাচ্ছে তো। মহিত কটমট চোখে তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে পা পারল। পিছনে গেল ইমদাদুল। জমিদার ইখওয়ানকে কয়েকটা থাপ্পড় লাগিয়ে টেনে নিয়ে গেল। থমথমে পরিবেশ, সবার মুখে বিষণ্ণতা চেয়ে আছে। নীলিমাকে এসব জানতে দেওয়া হয়নি। ঘরে চাঁদনি নীলিমাকে দেখে রাখছে, যেন বাইরে বিষয় না জানতে পারে। ইখওয়ান মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে, পাশে পারুল থমকে দাঁড়িয়ে আছে। তখন থেকেই কেঁদে যাচ্ছে পারুল। তার হাত ধরে রেখেছেন রাহেলা বানু। ইখওয়ানের পাশে শাহমুদ বসে আছে, তার পাশে আছেন শাহাবুদ্দিন। মনিকা ও রামেলা চৌধুরী লজ্জায় চিবুক নামিয়ে বসে আছে একদিকে। মহিদুল তাদের সামনে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছেন এমদাদুল, হামেশ ও চাঁদ মিয়া। কি জমিদার সাহেব, কি সিদ্ধান্ত নিলেন? মহিদুলের কথায় শাহমুদ ইখওয়ানের দিকে তাকায়। মহিদুলের দিকে তাকিয়ে বলল, তুমি যা বলছো তাই হবে, কিন্তু তোমার বোনের কি হবে মোহিত? ইখওয়ান রেগে গিয়ে বলল, আমি এই বিয়ে কিছুতেই করব না আব্বাজান। শাহমুদ ছেলের দিকে দাঁত চিপিয়ে তাকিয়ে বলল, তোর থেকে কেউ শুনতে চেয়েছে হারামজাদা? চুপ থাকবি, আর একটা কথাও বলবি না। মোহিত পিতৃ হাসল। নেশা কেটেছে তাহলে ভালোই হয়েছে। নেশা অবস্থায় বিয়ে দিলে পরে আবার ঝামেলা করতেন। ইখওয়ান হিংস্র চোখে তাকায় মোহিতের দিকে। মোহিত মুচকি হেসে উঠে দাঁড়ায়। পিছনে এসে দাঁড়ায় ইকরাম। তখনই মোহিত বলে ওঠে, আমার বোনকে নিয়ে আপনার ভাবতে হবে না জমিদার সাহেব, আমার বোনকে ঠিক সময়ে ভালো ছেলের হাতেই তুলে দেব। শাহমুদ চিন্তিত হয়ে বললেন, বিয়ে ভেঙে যাওয়া মেয়েদের সহজে বিয়ে হয় না মোহিত। তুমি চাইলে আজকে বিয়ে দিতে পারো তোমার বোনকে। ইকরাম বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল তো হয়েছে। আরিফা ও রানা নিজেদের মধ্যে তাকাতাকি করছে। ইকরাম জহুরি চোখ দিয়ে সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলো। সেই মুহূর্তে পিছনে এসে দাঁড়ায় রোকমান। কি বলতে চাচ্ছেন আপনি দাদা সাহেব?
শাহমুদ মহিদের পিছনে ইকরামের দিকে তাকালো, তারপর মহিদের দিকে তাকিয়ে পড়ল। তুমি চাইলে আমার বোনের একমাত্র পুত্র রানার। আমি বিয়ে করব নীলিমাকে আব্বাজান। মহিদ পিছন ফিরে তাকায়, ইকরামের মুখে হাসি। আরিফা অবাক হয়। রানা বিষয়টা ঠোঁট কামড়ে হজম করল। সামনে দাঁড়িয়ে থাকা ইখওয়ান ও পারুলকে এক নজর দেখে তাদের কাছে যায়। সবাই উৎসুক দৃষ্টিতে মহিদের দিকে তাকিয়ে আছে। মোহিত শান্ত চোখে তাকিয়ে আছে ইকরামের দিকে। কিন্তু আমি তো আপনাদের মহলে আমার বোনকে পাঠাবো না ইকরাম শরীফ। মহিদের কথায় জমিদারের বংশের সবাই একটু রেগে উঠল। শাহাবুদ্দিন চেঁচিয়ে বলল, তোমার বাপও এই কথা বলে, এখন কবরে, তুমি মরতে চাও নাকি? মহিত চোখ ছোট্ট করে তাকায় শাহাবুদ্দিনের দিকে। শাহাবুদ্দিন থতমত খায়। শাহমুদ ধমক দিয়ে চুপ থাকতে বলল। ইকরাম মোহিতকে উদ্দেশ্য করে বলল, সবার চরিত্র একজনের চরিত্রের সঙ্গে মিলাবে না মোহিত। প্রয়োজনে তোমার চাওয়া লিখিত দলিলে সাইন করব, তবু নীলিমাকে আমি বিয়ে করব। তোমার বোনকে পেতে হলে যদি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, তবু আমি বারবার নীলিমাকেই চাইব। মোহিতের শান্ত চাহনি। মোহিত প্রথমেই বুঝতে পেরেছিল ইকরাম নীলিমাকে পছন্দ করে এবং ভালোবাসে। মোহিতের কাছে ইকরামকে ভালোই মনে হয়, কিন্তু ইকরামের চোখে রহস্য ছাড়া মোহিত কিছু দেখতে পায় না। তবুও বোনের ভালোর জন্য রাজি হবে বলে সিদ্ধান্ত নেয়। কেননা জমিদার ঠিকই বলেছেন, বিয়ে ভাঙা মেয়েদের সহজে বিয়ে হয় না। এত কিছুর পর ওনারা কুটনামি করবে না তার কি গ্যারেন্টি? তাই বাধ্য হয়ে মোহিত রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি। ইকরাম মুচকি হেসে এগিয়ে আসে, মহিদুলের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না, বিয়ের পর তোমার বোনকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার। মহিদুল মলিন হাসলো। সবার উদ্দেশ্যে মোহিত বলে ওঠে, বিয়ের কার্যক্রম শুরু করুন। ইকরাম রোকমানকে ইশারায় কাছে ডেকে কানে ফিসফিস করে কিছু বলল। আরিফাকে সাথে নিয়ে সামনে গিয়ে শাহমুদের পাশে বসলো। আরিফা মনিকাদের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। ইকরাম ইখওয়ানের দিকে নজর দিতেই চোখ নামিয়ে নেয়। পারুল এখনও কেঁদেই যাচ্ছে, সে কিছুতেই এই বিয়ে করবে না। রাহেলা বানু এক প্রকার জোর করেই ধরে রেখেছে। এমন সুযোগ কোনো গাধাই হাতছাড়া করবে না। রোকমান বিড়বিড় করছে আর গাড়িতে উঠছে। এই দুই ভাইয়ের বাসর ঘর সাজাইতে ভোর হয়ে যাবে, রিয়ার খাওয়া লাগবে না। কি কপাল, জীবনে প্রথম এক মেয়েকে পছন্দ করলাম, দুই ভাই টানাটানি করে শেষ পর্যন্ত বড় ভাই জিতলো। ইস, আর একটু আগে যদি আসতাম নীলিমাকে বউ করে পাইতাম। সরি ভাগ্য, হবু বউরে এখন ভাবি সাহেব ডাকতে হবে। একা একা বিড়বিড় করে গাড়ি নিয়ে চলল মহলের উদ্দেশ্যে। পারুলকে হালকা সাজিয়ে ইখওয়ানের পাশে বসানো হয়েছে। তাদের বিয়ের কাজে একটু আগে সম্পূর্ণ হয়েছে। কাজে এখনও নীলিমা ও ইকরাম শরীফের বিয়ের কাজ করতে শুরু করেছেন। কিছু লোক নীলিমার ঘরে গেছে নীলিমার মুখে কবুল শুনতে। জমিদার সাইমত শরীফের দ্বিতীয় পুত্র জমিদার ইকরাম শরীফকে দেনমোহরে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করিলাম। বলুন মা কবুল। নীলিমা ঘুমটার আড়ালেই চুপচাপ হয়ে আছে। চাঁদনি হালকা করে ধাক্কা দিল, কোনো কাজ হলো না। নাজিরা কানে ফিস করে কবুল বলতে পড়ল, তবু নীলিমার কোনো শব্দ পাওয়া গেল না। চাঁদনি কিছুটা ভয় পেয়ে জোরে ধাক্কা দিতেই নীলিমা হুঁশে আসে। নীলিমা ঘুমটা সরিয়ে চাঁদনির দিকে প্রশ্নিত চোখে তাকায়। চাঁদনি নরম কণ্ঠে বলে, কবুল বলো নীলিমা, ওনারা বিয়ে পড়াতে এসেছে। নীলিমার সামনে তাকায়, কিছু অপরিচিত লোকেদের দেখে এমদাদুলের দিকে তাকায়। কবুল কও বোন, তোর ভাই দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। নীলিমা চোখ বন্ধ করে নেয়, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। টলেমলে চোখ মেলে ধীরে ধীরে বলল, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। সহসায় ইকরামের মুখে হাসি ফুটল। মহিদুল কান্না আটকানোর চেষ্টা করছে, না আটকাতেও পেরে মায়ের ঘরে গেল মোহিত। মাটিতে ধপ করে বসে পড়ল মায়ের পায়ের কাছে। আসমানি বেগম চোখ মেলে তাকিয়ে পড়ল। কে রে, পায়ের কাছে কে? আমি আম্মা। আব্বা কাঁদতেছো কেন? কে মারলো তোরে আব্বা? আসমানি বেগম উঠে বসতে চাইলেন। উঠতে হবে না আম্মা, আমি ঠিক আছি। একটা সুসংবাদ শুনবেন? কও আব্বা, মেলা দিন হইল ভালো খবর শুনি না। আপনার চোখের বিষকে বলি দিলাম আম্মা, আর জ্বালাবে না আপনাকে। বলেই হু হু করে কেঁদে উঠে মহিদুল। আসমানি বেগম আবারও চেষ্টা করলেন উঠতে, কিন্তু পারল না। কি কও? নীলিমাকে কে কি করছে মোহিত? আমার মাইয়াটার কি করছিস? ওর কাছে নিয়ে চল। ও মাহিত, কথা কস না কেন বাপ? পাশাপাশি বসে আছে নীলিমা ও ইকরাম শরীফ। তার কিছু দূরত্বে বসে আছে ইখওয়ান ও পারুল।
তাদের সামনে আয়না ধরা হলো। ইকরামকে চাঁদনি বলল, দেখেন তো আয়নায় কি দেখা যাচ্ছে। ওইদিকে মুবিন ইখওয়ানকে উদ্দেশ্য করে বলল, ও জমিদার দুলা ভাই, আয়নায় দেখেন তো কি দেখা যাচ্ছে। সবাই কুটি কুটি করে হেসে ওঠে। ইখওয়ান কিঞ্চিত বিরক্ত হয়, আয়নায় চোখ রেখে বলল, আমার জীবন ধ্বংস করার হাতিয়ার দেখা যাচ্ছে। মুহূর্তেই পারুল কান্না বলে কটমট চোখে তাকায়। ইখওয়ান ভ্রু কুচকে তাকিয়েই রইল। পারুল মুখ বাঁকে বিড়বিড় করে কালা বিলাই বলে চোখ সরিয়ে নিল। ইখওয়ান পারুলের ন্যায় মুখ বাঁকিয়ে নজর সরিয়ে মাথা নামিয়ে নিল। নীলিমা আয়নায় তাকাচ্ছে না, থ হয়ে নিচে তাকিয়ে বসে আছে। কান্নার আদলে চোখের কাজল লেপটে রয়েছে, গাল দুটো লাল হয়ে আছে। ইকরাম মুচকি হেসে বলল, আমার হৃদয়ে রাজ্যের রানী সাহেবাকে দেখছি, আমার ব্যক্তিগত নারী, আমার শখের বউ। পরিচিত কণ্ঠ শুনে নীলিমা চমকে পাশে তাকালো। ইকরাম শরীফকে দেখে দু চোখ ছানা বড়া হয়ে গেল। মুহূর্তেই কেঁদে উঠল নীলিমা। ইকরাম নীলিমার হাত শক্ত করে ধরল। ইকরামের ছোঁয়ায় কান্না ভুলে অপলক চেয়ে রইল নীলিমা। নজর ঘুরিয়ে ইকরামের পিছনে তাকাতেই পুনরায় চমকে উঠে নীলিমা। ইকরাম নীলিমার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকালো, সামনে ফিরে বলল, ইখওয়ান ও পারুলের বিবাহ হয়েছে। নীলিমা প্রশ্নিত চোখে তাকালো ইকরামের দিকে। ইকরাম মুচকি হেসে বলল, এত ভেবো না তো, শুনিও পরে। তোমার কি ভাগ্য, বান্ধবীকে দেবরের সাথে বিয়ে দিয়ে নিজের কাছে নিয়ে যাচ্ছ। নীলিমা অবাক হয়ে ইখওয়ান ও পারুলকে পরখ করছে। তখন মোহিত এসে ইকরামকে বলল, আমার কাছে থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ুন। নীলিমা আয়। হাত বাড়িয়ে দেয় মোহিত। নীলিমার সামনে তাকে ভাইয়ের হাতের দিকে তাকালো, তারপর হাত ধরে উঠে দাঁড়ালো। আরেক হাত মোহিত ইকরামের দিকে বাড়ালো। ইকরাম কিছুটা অবাক হয়, মুচকি এসে মোহিতের হাত ধরে উঠে পড়ে ইকরাম শরীফ। আম্মা। নীলিমার ডাকে চোখ মেলে তাকায় আসমানি বেগম। উঠতে চাইলে মহিদুল তুলে বসায়। ইকরাম কিছু দূরে দাঁড়িয়ে আছে, সেদিকে তাকায় আসমানি বেগম। ইকরাম কিছুটা এগিয়ে এসে সালাম দেয়। আসমানি বেগম জবাব দিল না। নীলিমার দিকে তাকিয়ে বলল, ভালো থাকিস মা, দোয়া করি, সুখী হও। নীলিমা কেঁদে উঠল। আসমানি বেগমের হাত ধরে চুমু খেয়ে মায়ের দিকে তাকালো। ইকরাম নীলিমার পাশে এসে দাঁড়ায়। আসমানি বেগম নীলিমাকে দেখতে লাগলো। হঠাৎ হাত ছাড়িয়ে নিয়ে নীলিমার গালে এলো পাতাড়ি চর দিতে লাগলো। তোর জন্য আমার স্বামীটা মইরা গেল, তোর জন্য আমি সব হারাইলাম, তোর জন্য, তোর এই রূপের জন্য সব ধ্বংস হয়ে গেল। মোহিত আসমানিকে সামলে নিল। ইকরাম নীলিমাকে বুকে জড়িয়ে নিয়ে অবাক হয়ে আসমানিকে দেখছে। নীলিমা বাকরুদ্ধ হয়ে আসমানি বেগমকে দেখতে থাকলো। আসমানি এখনো বিড়বিড় করেই যাচ্ছে, আমার কি করছে, চুপ থাকুন। ও মাহিত বাপ, ওই কালনাগিন কে সইলা যাইতে কো আমার সামনে থাইকা, বের কইরা দাও বাড়ি থেকে, সব ধ্বংস করে দিবে ওর রূপ দিয়া, যেখানে যাবে সব ধ্বংস হয়ে যাবে। দয়া করে আপনি চুপ করে থাকুন। ইকরাম বর্জ্য ন্যায়ের মতো ধমকে উঠল। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অগ্নিমূর্তি হয়ে ইকরামকে দেখতে লাগলো। জমিদার সাহেব, আপনি নীলিমাকে নিয়ে বাইরে অপেক্ষা করুন, আমি আসছি। ইকরাম শরীফ কিছুক্ষণ পর নীলিমাকে নিয়ে বেরিয়ে গেলেন। বিদায়ের ঘণ্টা বেজে গেছে। আপন মানুষগুলো পর হয়ে গেলে চোখের পলকে। সেই মুহূর্তে মেয়েদের কি চলেন তারই একমাত্র জানে। পারুল ওই যে হামেশালিকে জড়িয়ে ধরে কাছে ছাড়ার নাম নেই। মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের বউ হয়ে গেল নিমেষে। আরেফাই সে পারুলকে জড়িয়ে নিয়ে জোর করে পালকিতে বসে দেয়। পালকি চলতে শুরু করলো। ইখন ঘোড়ায় না চড়তে চাইলে সাহামুদ এক প্রকার ধমকিয়ে ঘোড়ার উপরে উঠিয়ে দেয়। মইদুল নীলিমার হাত ইকরামের হাতে তুলে দিলেন। বোনের কপালে চুমু দিয়ে বোনকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন, নিজের ইজ্জত পরপুরুষের সাথে ভ্রষ্ট হওয়ার আগে নিজেকে আসক্ত রাখবি, দুর্বল হয়ে হাল ছেড়ে দেবি না, নিজের ঢাল হয়ে ঢুকবি। মনে রাখবি, নারীর ইজ্জতই সব কিছুর উপরে। সেই ইজ্জত কালো দাগ পড়তে দিবি না। কোনো বিপদে পড়লে বিবেক দিয়ে চিন্তা করবি, আবেগ দিয়ে করবি না। আবেগে সবসময় জীবন দুটোই নষ্ট হতে যায়। এইটুকু বলে ইকরামের দিকে তাকালো মোহিত। ইকরাম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মোহিতের দিকে। মোহিত পুনরায় নীলিমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কোনো কিছু করার আগে একবার সঠিক সিদ্ধান্ত নিবি। কাজে এগোনোর পর বারবার সিদ্ধান্তহীনতায় ভুগবি না, আর পিছনেই পড়ে থাকবি। আর কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবি, ঠিক আছে? মইদুল তাকে এত কিছু কেন বা কী কারণে বলল নীলিমা ঠাউর করতে পারল না।
তবুও ভাইকে মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করলো। মোহিত ইকরামের উদ্দেশ্যে বলল, বোনটাকে দেখে রাখবেন জমিদার সাহেব, আশা করি ওর শরীরে ফুলের টোকা পড়বে না। ইকরাম মুচকি হেসে মোহিতকে জড়িয়ে নিয়ে ছেড়ে দিয়ে বলল, চিন্তা করবেন না সমন্থী মশাই, ফুলের টোকা কেন, কারণ নজরও পড়তে দিব না। মোহিত মলিন হাসল, বোনকে আরেকবার জড়িয়ে নিয়ে কপালে চুমু খায়। নীলিমা হু হু করে কেঁদে উঠল। পিছন থেকে মুবিন জড়িয়ে ধরে। চাঁদনি ও নাজিরা এগিয়ে আসলো। মুবিন বোনকে কিছুতেই ছাড়বে না। মুহূর্তেই কান্নার বন্যা বয়ে গেল। মোহিত কাকে রেখে কাকে সামলাবে হদিশ পেল না। এমদাদুল এসে নাজিরাকে সামলে নিচ্ছে। মুবিনকে চাঁদনি কাছে টানছে, কিছুতেই ছাড়ছে না। ইকরাম বোকার মতো চেয়ে থেকে দেখছে। মোহিত কিঞ্চিত বিরক্ত হয়ে নীলিমাকে জোর করে বাইরে বের করে বাইরের দরজা লাগিয়ে দিল। ছোড়াবান্দা মুবিন তার বোনকে ছাড়েইনি। মোহিত ধমক দিতে ইকরাম থামিয়ে দিল। সাথে করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে মোহিত এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। সবাই চলে গেছে রোকমান? জি ভাইজান, শুধু আমরাই আছি। ঠিক আছে, গাড়ি চালু করো। রোকমান উঠে বসে গাড়ি চালু করলো। মহিদুল নীলিমাকে পিছনে সতর্কভাবে উঠিয়ে হাত ছাড়িয়ে নিল। বোনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বিদায় নিল। ইকরাম মুবিনকে কোলে নিয়ে বসে পড়ল। তোর ভাই সবসময় তোর পাশে থাকবে নীলিমা। সন্ধি মশাই আসি, ভালো থাকবেন। বোনকে নিয়ে চিন্তার কিছু নেই, আপনার পরে আমি ওকে নিজের মতো করে আগলে রাখবো। আসসালামু আলাইকুম। চলো রোকমান। মোহিত সালামের উত্তর দিয়ে দাঁড়িয়েই রইল। অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তপ্ত শ্বাস পেলে দরজা খুলে ভিতরে ঢুকলো। ইকরামের গাড়ি বটগাছ পেরিয়ে যায়। মুবিন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। নীলিমা গাড়ির সামনে ঝুঁকে মাথা হেলিয়ে দিতেই ইকরাম এক হাতের সাহায্যে জড়িয়ে নেয়। নীলিমা এক পলক চেয়ে থেকে কাঁধে মাথা রাখে। আচমকা রোকমান গাড়ি ব্রেক কষল। সামনে কুকুর এসে পড়ায় রোকমান গাড়ি থামিয়েছিল। কিছুক্ষণ পর পুনরায় গাড়ি চালু করে রোকমান সাঁ সাঁ করে গাড়ি ছুটাতে লাগলো। দমকা হাওয়ায় নীলিমার শাড়ির আঁচল উঠছে। চোখে মুখে এসে পড়েছে সামনে থাকা ছোট ছোট চুল। কিছু মুহূর্ত পর মহলের গেট পেরিয়ে ঢুকলো গাড়ি। সামনে আরিফা ও মনিকা ফুল পাপড়ি আর মালা নিয়ে দাঁড়িয়ে আছে। মুবিন ঘুমিয়ে পড়েছে। রোকমানের কোলে নিয়ে ইকরাম নেমে পড়ল। নীলিমাকে আস্তে করে নেমে সে সামনে দাঁড় করিয়ে রাখলো। আরিফা মিষ্টি মুখ করালো দুজনকে মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়ে ভিতরে প্রবেশ করতে আমন্ত্রণ জানালো। ওনারা সরে দাঁড়ালো। নীলিমা ভিতরে তাকায়। ডান পাশে তাকিয়ে দেখলো খোদাই করে বড় করে লেখা নীলকুঞ্জ ভবন। যদিও ভবনের নীল রংটা আর এখন উজ্জ্বল নেই। স্বাগতম জমিদার নীলকুঞ্জে। ইকরামের কথায় নীলিমা তাকায়। আচমকা ইকরাম শরীফ নীলিমাকে কোলে তুলে নিল। নীলিমা লজ্জা পেয়ে চিবুক নামিয়ে নেয়। সবাই ঠোঁট টিপে হাসছে। রোকমান সোজা মুবিনকে নিয়ে নিজ কক্ষে গেল। অন্দরমহল পেরিয়ে নীলিমাকে নিয়ে গেল ইকরাম। নিজ কক্ষে ঢুকে ফুলসজ্জিত বিছানায় আতশোয়া করে বসিয়ে দিল নীলিমাকে। দুই হাত দুপাশে ভর দিয়ে ঝুঁকে পড়ল ইকরাম। কক্ষ জুড়ে শীতল বিরাজমান। পুরো কক্ষে ফুলের ঘ্রাণে ভরে আছে। নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে বাসর ঘর। নীলিমা ভয়ে লজ্জায় উত্তেজনায় থেকে থেকে কেঁপে উঠছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে। নীলিমা ইকরামের দিকে লজ্জা চোখে তাকিয়ে রইল। তোমার ওই মায়াবী চোখে আমি নীল রঙা বিষ দেখতে পাচ্ছি, যা পান করলে নিমিষেই আমার মৃত্যু হবে। তবুও হাজারবার সেই মৃত্যু গ্রহণ করতে সদা প্রস্তুত হয়ে চক্ষুশীল কাটিনি। মনে মনে বিড়বিড় করলেন ইকরাম। সহসায় উঠে নীলিমাকে উদ্দেশ্য করে বলল, রোকমান এত কষ্ট করে বাসর সাজিয়ে দিল, আফসোস বাসর করতে পারবো না, তাতে কি মন খারাপ করবে? নীলিমা অবুঝের মতো করে বলল, কেন পারবেন না বাসর করতে? ইকরাম মৃদু স্বরে হাসলেন। নীলিমা ভ্রু কুঁচকে তাকায়। আজই হাসপাতাল থেকে ফিরলাম, একটু বিশ্রামের প্রয়োজন, সাথে তোমারও। সারাদিন তো শুধুই কেঁদেছ। আপনি কি করে জানলেন? ইকরাম অবাক হয়ে দেখছে নীলিমাকে। এই মেয়ে তো দেখছি সত্যিই কেঁদেছে। সামনে এগিয়ে গিয়ে নীলিমার গালে হাত রেখে বলল, মন বলল তাই জানলাম। আসবো ইকরাম? নীলিমা ভালো হয়ে বসেন। ইকরাম আসার অনুমতি দিলে আরিফা কিছু খাবার টেবিলে এসে রাখলো। মনিকা নীলিমার জন্য কয়েকটা শাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রইল। আরিফা মনিকার হাত থেকে নিয়ে নীলিমার হাতে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, হাত মুখ ধুয়ে এখান থেকে যে কোনো একটা শাড়ি পরে নাও, কেমন? এত ভারী শাড়ি গয়না পরে থাকতে হবে না। নীলিমা মাথা দুলিয়ে আচ্ছা বলল।
আরিফা গালে হাত রেখে পুনরায় হেসে চলে গেলেন। মনিকা কিছুক্ষণ নীলিমাকে দেখল। ইকরামের দিকে দৃষ্টি রাখতেই দেখল ইকরাম তাকিয়ে আছে। চোখ নামিয়ে হনহনিয়ে চলে গেল মনিকা। ইকরাম এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। নীলিমাকে হাত মুখ ধুয়ে আসতে বলে বারান্দায় গিয়ে বসে পড়ে। পারুল হাত মুখ ধুয়ে সে ইখওয়ান পিছনে দাঁড়ায়। পরনে হালকা গোলাপি রঙের সুতির শাড়ি। ইখওয়ান বেথে সোফায় বসে একা একা বিড়বিড় করছে। মাতালের অভিনয় করলাম, তবুও মহিত শালা বিয়ে পড়েই দিল। আর কানার বাচ্চা, তোরে একবার পাই, যা চাইলি তাই দিলাম, তবুও তুই আমারই পিছনে বাস দিলি। আর রাজীব হারামজাদা তোরে। তার মানে তুই সজ্ঞানে ঘরে ঢুকে মোর এত বড় ক্ষতি করছিস, তাই না? ইখওয়ান ভড়কে গিয়ে পিছনে তাকায়। পারুল দুই হাতে কোমর দিয়ে দাঁড়িয়ে আছে। তোকে এখন কৈফিয়ত দিতে হবে, কালী বিলাই, সর সামন থেকে। একদম মোরে কালি কবি না, কালা বিলাই। নিজেই কয়লার মতো কালা হইয়া মোরে কালি বিলাই ডাকিস? ইখওয়ান উঠে এসে পারুলের সামনে দাঁড়ায়, তর্জনী আগুল উঠিয়ে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। পারুল হাতে তোয়ালে বিছানাময় ছুঁড়ে দিল। কেন? তুই কোন রাজ্যে সিংহরে যে তোর সাথে সাহস জুগিয়ে তর্ক করা লাগবে? এই মেয়ে, একদম তুই তরকারি করবি না, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলাই দেব। এই মেয়ে কি পারুল কইয়া ডাকবি? মোর নাম পারুল। বাল বলে ডাকবো, সর সামনে থেকে। পারুলকে ধাক্কা দিয়ে সরিয়ে ইখওয়ান বাথরুমে ঢুকলো। জমিদারের বাচ্চা। ঠোঁট বাঁকিয়ে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। আকাশি রঙের শাড়ি পরেছে নীলিমা। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সামনে এগিয়ে আসছে। ইকরাম শরীফ আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলছে। নীলিমাকে দেখে থমকে যায়, অবাক চোখে তাকিয়ে আছে। নীলিমাকে সদ্য ফোটা গোলাপ ফুলের মতো লাগছে। চুলগুলো এপাশ ওপাশ করে মুছছে নীলিমা। চুলের পানিতে শাড়ির আঁচল কিছুটা ভিজে গেছে। পিঠের দিকটা ভিজে গিয়ে শাড়ি লেপটে আছে। মুখে যেন স্নিগ্ধতা উপচে পড়ছে। ইকরামের চোখে চোখ পড়ে নীলিমার। ইকরামের অমন চাহনি দেখে নীলিমা সরে যায়। তোয়ালে চুলে পেঁচিয়ে নিতেই নীলিমার পিঠে সেম বুক লাগিয়ে দাঁড়ালো ইকরাম। নীলিমা পিছন ফিরে তাকায়। সরে যেতেই ইকরাম হাত টেনে নিয়ে বুকে জড়িয়ে নেয়। ইকরাম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ইকরামের এমন দৃষ্টি নীলিমাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। নীলিমা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ইকরাম আরও শক্ত করে নীলিমাকে জড়িয়ে ধরে। শুরুতেই পালাই পালাই করছো কেন? রাত অনেক হয়েছে, ঘুমোতে হবে না? হোক, রাত যত গভীর হবে ভালোবাসা ততই জমবে। নীলিমা চোখ তুলে তাকায়, চিন্তিত হয়ে বলে, আপনি আজ বাসর করবেন? ইকরাম ঠোঁট কামড়ে বলল, বাসর করার দেখছি খুব তাড়া। নীলিমা লজ্জায় চিবুক নামিয়ে নিল। ইকরাম ঠোঁট টিপে হাসে। নীলিমাকে ছেড়ে দিয়ে দু হাতে গালে রেখে তুলে বলল, কি হলো, কথায় কথায় লজ্জা পেলে হবে? নীলিমা ইকরামের দিকে তাকিয়ে আছে। ইকরাম সহসাই কপালে চুমু দিল। নীলিমার শরীর কেঁপে উঠল। আজ কি বাসর করাই লাগবে নীলিমা? না করলে হয় না? না করলে কি মন খারাপ করবে? বলে ঠোঁট টিপে হাসে ইকরাম। নীলিমা এবার কিঞ্চিত রেগে গিয়ে হাত ছাড়িয়ে নিল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনি বারবার আমাকে লজ্জা দিচ্ছেন কেন, আর হাসছেনই বা কেন? আপা বলেছিল আজ রাতে যতই কষ্ট হোক স্বামী কাছে আসতে চাইলে ফিরে দিবি না, তাহলে সংসারে অমঙ্গল হয়। তাই ইকরাম নীলিমা পিছন থেকে জড়িয়ে ধরে চুপ করে দেয়। বুঝেছি, আমার অবুঝ বউটাকে উস্কে দিয়েছে। আমি আজ তোমার কাছে যাচ্ছি না, তাই ফিরে দিতে হবে না। সংসারেও আর অমঙ্গল হবে না। সামনে ফিরে নিয়ে ইকরাম মুচকি হেসে বলল, কি একটু হাসো? নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। ইকরাম নেশা চোখে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, একটা আবদার করব, রাখবে? এমন কণ্ঠ শুনে নীলিমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, জি বলুন, রাখবো। ইকরাম নীলিমার ঠোঁটে তাকিয়ে বলল, তোমার ঠোঁটের উপরে ওই তিলে আমার খরার নাই ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে চাই, দিবে নীলিমা? নীলিমা কি বলবে বুঝতে পারল। এমন কথা শুনে লজ্জায় চোখ বন্ধ করে নিল। ইকরাম চোখ বন্ধ করে নেওয়ায় সম্মতি ভেবে ঠোঁট এলিয়ে হাসে। তৎক্ষণাৎ নীলিমার তিলে ঠোঁট বসিয়ে দিল। নীলিমা পাঞ্জাবি খামচে ধরল। নীলিমার হাত কাঁপছে। আচমকা ইকরাম নীলিমার ঠোঁট নিজের ঠোঁটে আগলে নিল। নীলিমা মুহূর্তেই জমে গেল। নিঃশ্বাস আটকে আসছে নীলিমার। ইকরাম ছেড়ে দিয়ে বাথরুমে হনহনিয়ে গিয়ে ঢুকলো। নীলিমা এখনো চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? নেমাই বলছি। পারুল পিছনে কাঁধ ফিরে তাকায়, তারপর উঠে বসে বলে, তাহলে মুই কোথায় শুইব? তোর মাথায়? একদম উল্টোপাল্টা কথা বলবি না, যা সবাই ঘুমিয়ে পড়। হাত দিয়ে দেখে দিল ইখওয়ান।
পারুল এখানে আঙ্গুল অনুসরণ করে তাকিয়ে দেখল, মুহূর্তেই ভ্রু কুচকে বলল, ওইটুকু জায়গা দিয়ে মোর হবে না, ওইটা শোয়ার কোনো জায়গা হইল? দরকার পড়লে মেঝেতে শুয়ে পড়, তবুও আমার বিছানা থেকে নাম বলতেছি। কেন? মুই এখানে শুইলে কি হবে শুনি? মতো চাষার মেয়ের সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়, বুঝেছিস? আহারে, চাষার মেয়ের সাথে শুইতে পারলি আর ঘুমাতে পারবি না? নাটক করিস মোর সাথে, জমিদারের বাচ্চা। এই মেয়ে বেশি কথা বললে কিন্তু গলা টিপে মেরে ফেলবো। আয় না, এমন জায়গায় লাথি দিম নড়তেই 6 মাস লাগবে। বলা শেষেই হাই তুলতে তুলতে শুয়ে পড়ল পারুল। ইকন দাঁত চিবিয়ে কিছু বলতে গিয়েও হার বলল না। হতাশ হয়ে সোফায় শুয়ে পড়ল। সূর্য জানান দিচ্ছে সকাল হয়ে এসছে। চারপাশে পাখির কিচিরমিচির ডাকে পরিবেশটা অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে। নীলিমা ফজরের নামাজ পড়ে আবার শুয়ে পড়েছিল। ইকরামের গায়ে হাত দিয়ে অনেকবার ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি। নীলিমা অন্দরমহলে রমেলা চৌধুরীর পাশে বসে মহলের নিয়মকানুন শুনছে। মনিকা ও রাবেয়া রান্না করছে। আরিফা পারুলকে ডাকতে গিয়েছে। দরজা ধাক্কা শব্দে ইকন জেগে উঠল। দরজায় তাকিয়ে বুঝল আরিফা এসেছে। কপালে ভাঁজ ফেলে চোখ ঘুষ্টে দরজার দিকে তাকালো। পিছনে তাকিয়ে দেখলেও পারুল এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। বিরক্ত হয়ে পারুলকে আগে ডাকতে গেল। কয়েকবার ডাকার পরও পারুল সাড়া দিল না। তাই ইকন ধমক দিয়ে ডাকলো, এই মেয়ে ওর বলছি। পারুল হকচকিয়ে উঠে বসলো। বুকে থুতু দিয়ে বলল, এমন কইরা কেউ কাউরে ডাকে? ভয় পাইয়ে দিলি। সকাল সকাল জ্ঞান দেওয়া শুরু করলো। কথাটি বিড়বিড় করে বলে মুখে বলল, পরে ভয় পাস, আগে যা দরজা খোল। কেন, তুই খুলতে পারিস না? মোর সুন্দর ঘুমটা দিলি তো নষ্ট করে। ধুর, কারে কি কই, যেখানে মোর জীবনটাই নষ্ট করিল আর ঘুম। বিছানা থেকে নামতে নামতে কথাটি বলে পারুল শাড়ি ঠিক করতে লাগলো। সব সময় খোঁতা দিয়ে কথা বলবি না পেতনি। একদম মোরে পেতনি কইবি না, কালা হনুমান। তুই আমার হনুমান বলি, তাও আবার কালা। অন্য রঙের হনুমান আছে বুঝি? কোন রঙের হনুমান ডাকিম তোরে কইয়া দে। ইকন থতমত খেয়ে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ পারুল মুখে বাঁকা করে দরজা খুলতে গেল। ইকন বিড়বিড় করে গালি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শেওড়া গাছের পেতনি। পারুল পিছনে তাকিয়ে দেখল ইকন ওপাশ হয়ে শুয়েছে। জমিদারের বাচ্চা বলে দরজা খুলে দিল। তোর কি কাণ্ড জ্ঞান নাই? সকাল সকাল ডাকতে আইসিস, শান্তি মতো ঘুমাতেও দিবি না নাকি তোরা? আরিফা পারুলের এমন কথায় বোকা বনে যায়। হা মেলে তাকিয়ে আছে। হা মেলে আছিস কেন? বন্ধ কর, মাছি ঢুকবে। আরিফা ঠোঁট টিপে হেসে বলল, সকাল 9টা বাজে। পারুল, হাত মুখ ধুয়ে অন্দরমহলে আসো, চাচি যান ডাকছে তোমাকে। আচ্ছা বুবু, তুই যা, মুই আইতেছি। পারুল হাত মুখ ধুয়ে শাড়ি পাল্টে মাথায় ঘোমটা দিয়ে অন্দরমহলে আসে। রামেলা চৌধুরী পান বানাচ্ছে। শাহাবুদ্দিন পাশে বসে পত্রিকা পড়ছেন। ইকবাল অফর সোফায় বসে প্রয়োজনীয় কাগজপত্র হাতাহাতি করছেন। রমেলা পারুলকে দেখতে পেয়ে কাছে ডাকলেন, এই মেয়ে, এদিকে এসো। পারুল ধীর পায়ে গিয়ে সালাম দেয়। রামেলা চৌধুরী সালামের উত্তর দিয়ে বসতে পড়লেন। শাহাবুদ্দিন পত্রিকা পড়ার ফাঁকে একবার দেখলেন। ইকবাল মাথা তুলে তাকালেন না। পারুল ইকবালের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। শোনো, এই মহলের বউয়েরা সকাল সকাল উঠে, তুমিও উঠবা। বাপের বাড়ি নবাবী চাল চলন চলবে না। পারুল কিছু বলবে ঠিক সেই সময় নীলিমা পিছন থেকে ডাকে, পারুল উঠেছিস? কি করছিস এখানে? পারুল পিছন ফিরে তাকায়। হাসি মুখে দৌড়ে গিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে। রমেলা চৌধুরী কিঞ্চিত রেগে যায়। শোনো নতুন বউয়েরা, সাত সকালে কাজ ফেলে এমন ডলাডলি করবে না। যাও কাজে যাও। আরেফার কাছে গিয়ে মহলের কাজ বুঝে নাও। নীলিমা হাসি মুখে বলল, ঠিক আছে চাচি যান। রমেলা বেগম মুখ বাঁকিয়ে বলল, দেখবো মা কেমন কাজ শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, নাকি শুধু রূপ দিয়ে ছেলেদের কাবু করতে হয় তা শিখিয়েছে। মাইয়া মাইশের ঘরের দরজা একটু ফাঁক পাইলেই ফুরুত কইরা ঢুকে পড়ে মাইয়াদের ইজ্জত হামলে পড়া। তোর পোলাদের এসব শিক্ষা না দিলেই পারতি। নীলিমা পারুলের হাত চেপে ধরে। রমেলা ও শাহাবুদ্দিন হাঁ মেলে পারুলের দিকে তাকিয়ে দেখছে। ইকবাল পারুলের কথা শুনে পিছন ফিরে তাকায়। পরক্ষণেই নীলিমাকে দেখে থমকে যায়। সিঁড়ি বেয়ে নামতে থাকা রোহিত দাঁড়িয়ে পারুলের পাশে নীলিমাকে দেখছে। আহ পারুল, এসব বলতে হয় না। মাইয়ার মুখ তো নয়, যেন আগুনের চুলা। এই মেয়ে কম কথা বলবে। জমিদার মহলের বউরা উঁচু গলায় কথা বলে না।
পারুল মুখ খুলতে নীলিমা থামিয়ে দিয়ে রামেলার দিকে দৃষ্টি রেখে পড়ল। আমি সব বুঝিয়ে বলবো। চাচি যান ছোট তো, একটু কম বোঝে। ছোট না ছাই, কদিন পর ঠিকই বাচ্চার মা হয়ে যাবে। মুই একা একা বাচ্চার মা হব নাকি? ইখওয়ান সাহেব কিছু না করলে সব দোষ খালি মোগো মাইয়াগো না? শাহাবুদ্দিন কেসে উঠেন জায়গা প্রস্থান করলেন। রোহিত ও ইকবাল নজর ফিরিয়ে নিয়ে অন্য কাজে মন দেয়। ছেলেদের সামনে এমন লজ্জার কথা শুনে বোকা বনে যায় রমেলা। তিনি পান সারতে ব্যস্ত হয়ে পড়ল। নীলিমা পারুলকে টেনে নিয়ে বাইরের বারান্দায় এলো। কি আবল তাবল বকছিস পারু? মান সম্মান কি রাখবি না? মুই ভুল কিছু কইছি বুবু কও? না না না, তুই কি আর ভুল বলতে পারিস? নীলিমা পারুলের গালে হাত রেখে আস্তে করে বলল, আমি একটা হিসাব মেলাতে পারছি না। তোর মতো চালাক মেয়ের সাথে ইকরাইম সাহেব কিভাবে এসব করতে পারলো পারুল? পারুল নীলিমার হাত চড়িয়ে চিবুক নামিয়ে নিল। মুই তখন শাড়ি পরতেছিলাম বুবু, আচমকা উনি ঢুকে পড়ে। মুই কিছু বুঝে ওঠার আগে এসে মোর হাত মুখ বেঁধে হু করে কেঁদে উঠল পারুল। নীলিমাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে পড়লে, কাঁদিস না পারুল, যা হবার হয়ে গেছে, এসব ভেবে আর কষ্ট পাস না। বুবু। নীলিমা পিছন ফিরে তাকায়। পারুল মাথা তুলে চোখের পানি মুছে নেয়। মুবিন, ঘুম ভালো হয়েছে ভাই? মুবিন মনমরা হয়ে বলল, না বুবু, ঘুমোতে পারি নাই। নীলিমা মুবিনের কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, নতুন জায়গা তো তাই তোর ঘুম হয়নি মুবিন? না বুবু, তেমন কিছু না। তাহলে মধ্যরাত্রে জমিদারের বাচ্চা আমাকে তুলে বসায়। মুখ থেকে কি বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল, মরতেই মোর ঘুম উদাও হয়ে গেল। সবার কাউকে বলিস না মুবিন, উনি লজ্জা পাবে। আচ্ছা বুবু, তারপর কি করছে জানো? কি করছে রে মুবিন? পারুলের প্রশ্নে মুবিন পারুলের দিকে তাকিয়ে বলল, কি সব আবল তাবল বকেছে আর আমার হাতে পায়ে গালে মাথায় চুমা খায়, একটু পর পর আবার কান্দে। পারুল উচ্চ শব্দে হেসে উঠল। নীলিমা পারুলের মুখ চেপে ধরল। পারুল, শব্দ করে হাসিস না। জমিদার মহলের বউদের শব্দ করে হাসতে নেই। পারুল নীলিমার হাত সরিয়ে দিল। মুই অত নিয়ম মেনে চলতে পারিম না বুবু, মুই মোর মতো করেই চলিম। বুবু, পরে কোলে নে, মাথা কেমন করতেছে। হাত বাড়িয়ে দিল মুবিন। নীলিমা মুচকি হেসে মুবিনকে কোলে তুলে নিল। পারুল কিছু বলার জন্য মুখ খুলতেই ইকরাম শরীফ সামনে এসে দাঁড়ায়। পরনে স্যান্ডো গেঞ্জি ও সাদা পায়জামা। আমি তোমাকে সারা মহল খুঁজে বেড়াচ্ছি আর তোমরা এখানে গল্প করছো। নীলিমা কিঞ্চিত লজ্জা পেয়ে বলল, এ কি, আপনি এই অবস্থায় বাইরে বের হয়েছেন কেন? ইকরাম নিজেকে একবার দেখল। পারুলকে এক পলক দেখে নীলিমার দিকে তাকিয়ে বলল, তুমি মুবিনকে কোলে নিয়েছো কেন? ওর ভর সইতে কষ্ট হচ্ছে না? দাও, আমাকে দাও। আপনার লাগান বুড়া দামড়া বেডার ভর যদি সহ্য করতে পারে, মুবিন তো নেহাত বাচ্চা। নীলিমা চোখ বড় করে হা মেলে পারুলকে দেখছে। ইকরাম লজ্জায় মুবিনকে নিয়ে এক প্রকার পালিয়ে গেল। নীলিমা পারুলের হাত ঝাঁকিয়ে বলল, এসব কি বলছিস পারুল? এসব কে শিখিয়েছে তোকে? দাঁত কেলিয়ে হাসে পারুল। কাল রাইতে আম্মা সব বুঝা দিছে নীলিমাবু। নীলিমা তপ্ত শ্বাস ফেলে পারুলের হাত চেপে নিয়ে সামনে পা বাড়িয়ে পড়ল, উদ্ধার করেছে তোর আম্মা। আমারই হবে এখন যত জ্বালা। তোকে শিখিয়ে পড়িয়ে নিতে আমার অবস্থা যে নাজেহাল হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। নীলিমা ও পারুল সামনে হেঁটে আসা রানার সাথে ধাক্কা খেয়ে দুজনেই দুপা পিছিয়ে যায়। ধলার ঘরে মুলা, চোখে দেখোস না? না পারুল, দেখো তো চোখে কিছু পড়েছে কিনা। চোখ আগিয়ে দেয় রানা। নীলিমা পারুলকে ধরে আছে। দূরে থাক, একদম কাছে ঘেসবি না, নাটকবাজ পুরুষ। রানা খিলখিল করে হাসলো। নীলিমা পাশ কাটিয়ে যেতে চাইলে রানা হাত বাড়িয়ে দেয়। ভাবি সাহেবার কি খুব তাড়া আছে? পথ ছাড়ুন। প্রত্যুত্তরে কিছু না বলে রানা পারুলের দিকে দৃষ্টি রেখে পড়ল, কই পারুল, দেখো না চোখে কি পড়লো। এদিকে আসেন, আমি দেখছি। পিছন ফিরে তাকায় রানা। ইকরামকে দেখে দাঁত খেলিয়ে হাসে। বউকে পাহারা দিছিস? বাহ, ভালো। নীলিমা ওদের পাশ কাটিয়ে চলে গেল। পারুল ইকরামের পাশে এসে দাঁড়িয়ে বলল, মোর থাইকা দূরে থাকবি, কানার ঘরের রানা। রানা ইকরামের দিকে তাকায়। ইকরাম হেসে বলল, জি ভাই, দূরেই থাকবেন, না হলে এমন জায়গায় লাথি দিব নড়তেই 6 মাস লাগবে। বলেই ঠোঁট টিপে হাসে। রানা মিটমিটি হাসছে। পারুল খেপে যায়। পাঞ্জাবির কলার ধরে টানতে থাকে। কিছু দূর গিয়েই ইকরাম ছড়িয়ে নেয়। খুব সাহস হয়েছে না? একবারে মাছ বরাবর ভেঙে দিব। তুই মাছ বরাবর ভেঙে দিলে মুই তোর আসল জিনিস অকেজ কইরা দিম। তোর কি ওই জিনিস ছাড়া আর কোনো জিনিস চোখে পড়ে না? পারুল চিন্তিত হয়ে পড়ল।
ওই জিনিস কোন জিনিস? তুই কোন জিনিসের কথা বললি? মুই তোর পাও কেজো করার কথা কইছি। রানা ফিক করে হেসে উঠল। ইখন রেগে খেয়ে দূরে সরিয়ে দেয়। দূর হ সামনে থেকে। মুই তোর পেছনে পেছনে আসছি নাকি কালা হনুমান? তুই যদি আরেকবার কালা হনুমান বলেছিস মেরে মাটি চাপা দিব বলে দিলাম। দে না দে, ওইটাই বাকি রেখেছিস। মোর জীবন নষ্ট করেছিস। কত স্বপ্ন দেখেছি লতিফ ভাইয়ের সাথে, বিয়ে হইবে, ছোট্ট একটা সংসার হইবে, নাদুস নুদুস একটা পুচকো হপ। এ আধ ব্যাটারি থাম, আমার সামনে বালের পৃথিবীর কথা বলবি না। সব সময় লতিফ ভাই লতিফ ভাই। আমি আধ ব্যাটারি? পারুল কোমরে হাত দিয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তার থেকেও বেশি ভাঙ্গা ক্যাসেট বরবার করতেই থাকে, থামাথামির নাম নাই। তুই দেড় ব্যাটারি। কালা হনুমান, তেলাপোকা, উইপোকা, টিকটিকি, বলদ, গরু, বান্দর, গন্ডার, প্যাঁচা, নেউল, ছাগল, হরিণের বাচ। ইখন মুখ চেপে ধরে। থাম বইন, তোর পায়ে পড়ছি, আর বলিস না। রানা মনে মনে বিড়বিড় করছে আর সামনে পা বাড়িয়ে চলে যাচ্ছে। ইখন বাবাজি ফেলেছিস ভাই, ভালো জায়গায় ফেলেছিস। ইখন পারুলের মুখ চেপে ধরেই কক্ষে নিয়ে যায়। নীলিমা হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো। ইকরাম পাঞ্জাবির হাতা গুছিয়ে পিছন ফিরিয়ে তাকিয়ে বলল, মহারানী সময় হলো তাহলে? এতক্ষণে স্বামীর কথা মনে পড়লো বুঝি? এভাবে বলবেন না, এটো থালা বাসনগুলো ধুইতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেক দেরি করে ফেলেছেন। এদিকে আসেন তো। ইকরাম এক হাত বাড়িয়ে দেয়। নীলিমা মুচকি এসে হাতে হাত রাখল। নীলিমাকে পর্যবেক্ষণ করে বলল, বাহ, কালো শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে নীলিমা। সব সময় কালো শাড়ি পরবে, ঠিক আছে? কিন্তু কালো শাড়ি তো আমার একটাই জমিদার সাহেব। খুব চিন্তার বিষয়। ঠিক আছে, বন্দর থেকে নিয়ে আসবো। বলে পিছন থেকে জড়িয়ে নেয় ইকরাম। নীলিমা মাথা তুলে বলল, কথায় কথায় জড়িয়ে নে আর কি আছে শুনি। নীলিমার কপালে চুমু দিয়ে বলল, তুমি তো বউ, তুমি বুঝবে না। তাহলে বুঝে দিন, আমি তো আর অবুঝ না। ইকরাম ঠোঁট টিপে কিছুক্ষণ ভেবে বলল, এখন না, রাতে বুঝিয়ে দিব। কেন, কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটু স্কুলে যাব, ওখান থেকে জমিতে যাব। এসো, একটু ভালো করে জড়িয়ে নিই। উফ, সরুন তো, আগে বলুন আমি বাড়ি যাব কবে? কালকেই তো আসলে নীলিমা, আর আজকেই বাড়ি বাড়ি করছো? ভাইজানকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি আগে আসি কেমন? নীলিমা হেসে মাথা নাড়িয়ে আচ্ছা বলল। ইকরাম নীলিমার নাকে টোকায় চুমু দিয়ে ছেড়ে দেয়। বাইরে থেকে মুবিনের কান্নার শব্দ শুনে নীলিমা দৌড়ে বের হয়। পিছনে যায় ইকরাম। মুবিন, কাঁদছিস কেন ভাই? মুবিন কাঁদতে কাঁদতে বলল, পারু বুবুর স্বামী মারছে। বলেই আবার কাঁদতে থাকলো। তুই নিশ্চয়ই দুষ্টুমি করছিস। কি হয়েছে মুবিন? পারুল চোখ তুলে তাকায় ইকরামের দিকে। ইরফান সাহেব নাকি মেরেছেন? কেন মুবিন, কিছু হয়েছে? আচ্ছা, পিছন থেকে ভয় দেখাইছিলাম। অপরাধী ন্যায় মুবিন মাথা নামিয়ে নেয়। নীলিমা ধমক দিতে যাবেই তখনই ইখন বের হয়ে আসে। পিছনে আসে পারুল। নীলিমা উঠে দাঁড়ায়। বাচ্চারা একটু দুষ্টুমি করে ইখওয়ান, তাই বলে মারবি? ইকরামের কথায় ইখন উত্তর দিল না। এক দৃষ্টিতে নীলিমাকে দেখছে। ইকরাম কিঞ্চিত রেগে যায়। আমি কিছু বলেছি ইখওয়ান, নজর ফিরিয়ে নে, তোর ভাবি হয় নীলিমা। ইখন চুপ করেই থাকলো। আচমকা নীলিমার হাত টেনে নিয়ে পাশে নিল। তাল সামলে না নিতে পেরে মুবিন পড়ে যায়। ইকরাম ভাজকাই গলায় চেঁচিয়ে উঠলেন। মুবিন উঠে দাঁড়ায়। ইকরামের গলার আওয়াজ অনেকে বেরিয়ে আসে। নীলিমার হাত ছেড়ে ইখন, কাল রাতে তোমার কক্ষে যাওয়ার কথা ছিল ভাইজান, নিজেকে দমে রেখেছি, এখন আর সইছে না। নীলিমা হাত মোছড়ামুছড়ি করছে ছাড়ানোর জন্য। পারুল ইখনের কথার মানে বুঝতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মানে কি বলতে চাচ্ছিস ইখওয়ান? সবাই জানো ভাইজান, নতুন করে তোমাকে কি বলবো, যা বলবো তোমার বউকে। ইখওয়ান, ভালোই ভালোই বলছি, হাত ছেড়ে দে। সকাল সকাল কি শুরু করলি ইখওয়ান? ছেড়ে দে মেয়েটাকে। পিছন ফিরে রোহিতের দিকে ভ্রু কুচকে তাকায় ইখওয়ান। আমি ছেড়ে দেওয়ার জন্য হাত ধরিনি ভাইজান, আজ নীলিমাকে আমার একান্তভাবে চাই। নীলিমা ও পারুল আটকে উঠে। নীলিমা টলমল চোখে ইকরামের দিকে তাকায়। ইকরাম দাঁতে দাঁত চিবিয়ে বললেন, তুই যা চাচ্ছিস তা কখনোই পাবি না, আমি বেঁচে থাকতে তো নাই। আপনি না চাওয়ার কি আছে? এতদিন এই মহলে যা হয়ে এসেছে তাই হবে। আমার বউয়ের সাথে এই মহলের কোনো নিয়মই চলবে না। আমার বউয়ের দিকে যে খারাপ উদ্দেশ্যে তাকাবে তার চোখ আমি উপড়ে ফেলবো। আওয়াজ নিচে করেন ভাইজান।
তাহলে আপনি যে এতদিন মনি। ইখওয়ান, বজ্রনায়ের মতো গর্জে উঠে ইকরাম শরীফ। আর একটা বাজে কথা উচ্চারণ করলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। নীলিমা চমকে উঠে কান্না ভুলে ইকরামকে দেখছে। রাগে ইকরামের শরীর কাঁপছে। আজ অন্যরকম এক ইকরামের রূপ দেখলো নীলিমা। সামু নিজ কক্ষ দিকে বেরিয়ে আসে, তাদের সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে ইকরাম? সাত সকালে এভাবে চেঁচামেচি করছো কেন? ইখওয়ানের দিকে তাকায় শাহামুদ। হাতের দিকে তাকাতে শাহামুদ কিঞ্চিত রেখে গেলেন। বৌমার হাত ছেড়ে দে ইখওয়ান, ভুলে যাস না ও এই গ্রামের মেয়ে। ছাড় বলছি। কিন্তু আব্বাজান। হাত ছেড়ে দিতে বলছি। ইখওয়ান না চাইতেও হাত ছেড়ে দিল। শাহামুদ ইখওয়ানের হাত ধরে নিজ নিজ কক্ষে পা বাড়লেন। মুবিন দৌড়ে এসে নীলিমাকে জড়িয়ে ধরল। মুবিনকে নিয়ে কক্ষে যাও নীলিমা। মুহূর্তেই গলার স্বর শান্ত হয়ে আসলো ইকরামের। নীলিমা পুনরায় অবাক হয়ে তাকিয়ে দেখল। পিছনে একবার দেখে মুবিনকে নিয়ে কক্ষে গেল। পারুল মাথা নামিয়ে হনহনিয়ে চলে যায়। আরিফা ও মনিকা পুনরায় রান্নাঘরের দিকে পা বাড়ায়। রোহিত ইকরামকে এক পলক দেখে সোফায় গিয়ে বসলেন। তখন রোকমান দুলতে দুলতে উপর থেকে সিঁড়ি বেয়ে নামলো। ইকরাম বুঝতে পারল রোকমান কোথায় গিয়েছিল। এখানে এত কিসের আয়োজন শোনা গেল? থেমে থেমে কথা বলে ধপাস করে সিঁড়িতেই বসে পড়ল। আচমকা জোরে জোরে কাঁদতে থাকলো। ইকরাম ও রোহিত ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন? কি হয়েছে? রোকমান মাথায় হাত দিয়ে কাঁদতে থাকলো। ইকরাম বুঝতে পারলো রোকমানের নেশা কাটেনি, তাই আর না ঘেটে মাতাল বলে বাইরে চলে গেল। রোহিত পত্রিকা পড়ায় মন দিল। মাথা ঠিক আছে তোর ইখওয়ান? কেন আব্বাজান, কি করেছে আমি? ওই মহিদের বোন, অন্য কেউ না। তুই চাস গ্রামের লোকেদের কাছে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাক? কিন্তু ভাইজান, ওই মেয়েকে আমার চাই, এক রাতের জন্য হলেও চাই। সেটা সুযোগ বুঝে কোপ দিবি বেটা, এত তাড়াহুড়োর কি আছে? আমি যেন আর এসব নিয়ে বাড়াবাড়ি না দেখি। ঠিক আছে আব্বাজান। যা কক্ষে যা। পায়েল সিঁড়িতে বসা কান্না অবস্থায় রোকমানকে দেখে এগিয়ে গেল। কি রে, তুই এভাবে কাঁদছিস কেন? তোর আবার কে মারছে? রোহিত আর চোখে পারুলের দিকে তাকায়। রোকমান মাথা থেকে হাত নামিয়ে পারুলের দিকে তাকিয়ে থেমে থেমে বলল,